basically it's a training module for management of snake bite and common poisons. ঠিক আছে, কমন পয়জন মানে স্করপিয়ন হ্যানত্যান সবে আছে এর মধ্যে। এই যে ট্রেনিং মডিউলটা আছে এটা হচ্ছে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টের মডিউল। এটা মানে ফর ইউনিভার্সাল অ্যাকসেপ্টেন্স অফ দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, যদি হেলথ সার্ভিসে জয়েন করো, হেলথ সেন্টারে যাও বা কোনো সাব ডিভিশন হসপিটালে চাকরি করো বা ডিস্ট্রিক্ট হসপিটালে চাকরি করো, এভরিওয়্যার স্নেক বাইট ট্রিটমেন্টের জন্য এই মডিউলটা ফলো করা হয়। ঠিক আছে, this was basically prepared by Esho. We have just started Esho. This was done by a special committee spearheaded by Dr. Doyal Bondhu Mojumdar. Dr. Doyal Bondhu Mojumdar হচ্ছে আমাদের এখানে এখন কারেন্টলি যারা স্নেক বাইট নিয়ে কাজ করছেন তার মধ্যে হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। তো ওনার এটা স্টুয়ার্ডশিপে এটা মডিউলটা তৈরি করা হয়েছিল এবং দিস কভার্স অলমোস্ট অল দ্য অ্যাসপেক্টস অফ স্নেক বাইট। ঠিক আছে, অনেকটা বড় আছে, যদি কোনো জায়গায় বোর্ড লাগে বলবে তাহলে উই ক্যান কমপ্লিট ইন 2 days। অনেকটা বড় আছে, ঠিক আছে, সব অল অ্যাসপেক্টস হ্যাভ বিন কভার্ড ইন হিয়ার। এটা পড়লে আর কোনো টেক্সট বই পড়ার দরকার হবে না। এটা নিয়ে রেখো মানে তোমাদের কাছে পিডিএফ করে, কারণ পরে যদি আমি জানি না পরে হয়তো থিওরি ক্লাস হলেও হতে পারে, কিন্তু এটা করা থাকলে থিওরি ক্লাসেও তোমার এর বেশি এক্সট্রা কিছুই আসবে না, সবই এর মধ্যে দেওয়া আছে। তোমাদের হয়েছিল কয়েকটা কথা। এক নম্বর হচ্ছে যে স্নেক বাইট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইটস ওয়ান অফ দ্য মোস্ট বার্নিং প্রবলেমস এবং দ্য ইমার্জেন্সি প্রবলেমস। এবার তার মধ্যে as you all know there are venomous snake bites and non-venomous bites. Venomous bites mainly 3 রকম হয়, either it is neurotoxic, hematotoxic and myotoxic। ঠিক আছে, যেটা এখানে মেনশন করেনি সেটা হচ্ছে নেফ্রোটক্সিক গুলো। হ্যাঁ, ইটস ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ অফ অ্যাকিউট কিডনি ইনজুরি। ইউজুয়ালি যেগুলো হেমাটোটক্সিক বাইট এইগুলোই ডাবল আপ অ্যাজ নেফ্রোটক্সিক বাইট। তো আমাদের এখানে ভারতবর্ষে মোটামুটি 250 টাইপস অফ স্নেকস পাওয়া যায়, 250। তার মধ্যে অলমোস্ট 60 আর ভেনামাস। ফর্চুনেটলি এই 60 ভেনামাস স্নেক্সের মধ্যে 50 ভ্যারাইটিস আর সি স্নেক্স, যেগুলো থেকে অ্যাক্সিডেন্টাল বাইট হওয়ার চান্স খুব কম থাকে। বাকি যে 10 আছে সেগুলো আমরা টেরেস্ট্রিয়ালি পাই, যেগুলো থেকে আমাদের ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট স্নেক বাইটসগুলো হয়ে থাকে। সেগুলো কি কি? তার মধ্যে কমনেস্ট হচ্ছে একদম নিচে দেখো, কমনেস্ট হচ্ছে এই 4টে। এগুলো দে আর রেসপন্সিবল ফর 99% অফ দ্য ভেনামাস বাইটস কল্ড বিগ ফোর্স। বিগ ফোর কি কি? স্পেকট্যাকল কোবরা। স্পেকট্যাকল কোবরা হচ্ছে কেউটে সাপ, ঠিক আছে। রাসেলস ভাইপার হচ্ছে চন্দ্রবোড়া। কমন ক্রেট, যেটাকে চিতিসাপ বা ঘর চিতিও বলে অনেকে। আর একটা হচ্ছে সস্কেল ভাইপার। সস্কেল ভাইপারটা অ্যাকচুয়ালি accounts for 75% of the venomous bites in India. Fortunately, it's very rare in West Bengal. ঠিক আছে, বাকিগুলো কম। এছাড়া কতগুলো সাপ আছে যেগুলো এখানে মেনশন করেনি স্পেসিফিক্যালি। তার মধ্যে একটাকে বলা হয় কালাচ সাপ, সেটাকে অন্য দুটো নাম আছে, শিয়র চাঁদাও বলে। মাথার উপর একটা হোয়াইট মতো সেমিসার্কুলার একটা থাকে, সাইন থাকে। এগুলো স্পেসিফিক্যালি কিছু বিশেষত্ব আছে এদের বাইটে, সেগুলো পরে আমরা ডিটেইলে ডিসকাস করব। এইগুলো হচ্ছে আমাদের মোটামুটি কমন, যেগুলো আমরা আমাদের হাউস হোল্ডসে দেখতে পাই। অ্যানাদার ওয়ান ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ শঙ্খচূড়, কিং কোবরা। কিং কোবরা ইউজুয়ালি লোকালিটিতে থাকে না। কিং কোবরা হচ্ছে জঙ্গলের সাপ। সুন্দরবনে প্রচুর পাওয়া যায়, তুমি ডুয়ার্সে জঙ্গলে গেলে চা বাগানে প্রচুর পাওয়া যায়। ইটস আ ভেরি বিগ স্নেক, ভেরি ভেনামাস। কামড়ালে রেস্কিউ করা খুব মুশকিল হয়ে যায়। অ্যান্ড ওয়ান স্পেশালিটি ইজ দ্যাট ইটস আপ আদার স্নেকস। আচ্ছা, এবার হচ্ছে যেহেতু স্নেকগুলো মেইনলি থাকে রুরাল সারাউন্ডিংসে, সেহেতু ম্যাক্সিমাম স্নেক বাইট হয় রুরাল সেটআপে। কোথায় হয়? সাধারণত তাদের হ্যাবিটাটে আমরা যখন যাই তখন বাইটগুলো হয়। মানে তুমি
খেতে গেছো, ধান খেতে গেছো, কোনো ঝোপঝাড়ে ওপেন এয়ার ডেফিকেশনের জন্য গেছো, কোনো পুকুরে মাছ ধরতে গেছো, আশেপাশে জলের ধারে গর্ত টর্ত থাকে সেখান থেকে হলো, বা কোনো পুরো জায়গায় আমরা অনেক সময় বেড়াতে গিয়ে এধার ওধার করি, জঙ্গলের মধ্যে গিয়ে একটা সুন্দর পুকুর রয়েছে, পদ্ম ফুল ফুটে রয়েছে, সেখানে আমরা ফটো তুলতে লেগে গেলাম, এখানে আশেপাশে গর্ত আছে খেয়াল করছি না, এরকম ভাবে এই ধরনের তাদের হ্যাবিটাটে আমরা যখন ইনক্লুড করি ইউজুয়ালি তখন স্নেক বাইটগুলো হয়। ঠিক আছে, কখন হয়? ইউজুয়ালি আর্লি ইন দ্য মর্নিং অর আফটার দ্য ইভিনিং, যে সময় সাপেরা বেরিয়ে আসে বেশি। দিনের বেলা কিন্তু সাপেরা বাইরে অতটা থাকে না, দে আর বেসিক্যালি নকটার্নাল ক্রিচার্স। ঠিক আছে, ভোরের দিকে লোকে পুকুরে গেছে, ঘাটে গেছে, মাঠে পায়খানা করতে গেছে, এই সমস্ত বাইটগুলো হওয়ার চান্স থাকে। আর সন্ধ্যের পর যদি কোনো কারণে মাঠে যায় বা কোনো পুকুর ধারে বাসন টাসন ধুতে গেছে, কিছু করতে গেছে, তখন বাইট হওয়ার চান্স বেশি থাকে। এবার যেহেতু ইভিনিং এর পর আউটডোর অ্যাক্টিভিটি মেলরা বেশি করে ফিমেলদের তুলনায়, সেহেতু বাইটও ওই জন্য মেলদেরই বেশি। এবার হচ্ছে ঘরে কিরকম বাইট হয়, পেরি ডোমেস্টিক সারাউন্ডিংসে যে সমস্ত জায়গায় হতে পারে। বাড়িতে আগে অনেক বেশি ছিল, এখন আর অতটা থাকে না। অনেক বাড়িতে ঢেকিশাল থাকতো, অনেক বাড়িতে রান্নাঘরটা মূল বাড়ির থেকে একটু দূরে, বা একটু দূরে হয়তো আলাদা করে বাথরুম পায়খানাটা করা আছে। সেই সমস্ত জায়গাতে গেলে বিশেষ করে ভোরের দিকে বা সন্ধ্যের পর দিকে সেখানে বাইট হওয়ার একটা চান্স থাকতো। আর একটা কিসে হতো কমনলি, সেটা হচ্ছে রুফ স্পেসগুলোতে। খড়ের বাড়ি, বাঁশের চালের মতো আছে, বা ছালের ছাল বলছি, তালের কাঁড়ি দিয়ে ওরা ওই কড়িবর্গা করে ওপরে খড়ের চাল হতো, ওইখানে কিন্তু সাপ থাকে। অনেক সময় ওপর থেকে সাপ পড়লো গায়ের ওপর, বা রাতে ঘুমোচ্ছে সেখান থেকে নেমে এলো মশারির ওপর, এই জিনিসটা কিন্তু খুব কমনলি হয়। এখন যেহেতু খড়ের চালগুলো আস্তে আস্তে বেশিরভাগ গ্রামে হয়ে যাচ্ছে, থাকছে না বেশিরভাগ বাড়িতে, কাজে ওই ইনসিডেন্সটা কমে আসছে। এই হচ্ছে মোটামুটি আমার বাইটের ইনসিডেন্স গুলোর কথা বললাম। এইবার কোন কোন ডিস্ট্রিক্টে বেশি বেশি আছে এগুলো এগুলো না জানলেও চলবে। এই তোমার সাপের ছবি, এইটা গোখরো, ওপরে ওদিকে কেউটে এগুলো, দিস ইজ শঙ্খচূড়, কিং কোবরা, অ্যান্ড দিস ইজ কালাচ। ব্যান্ডেড ক্রেট বলে এটাকে। কমন ক্রেট হচ্ছে গড়চিতি, আর ব্যান্ডেড ক্রেট হচ্ছে কালাচ সাপ। আর কি, চন্দ্রবোড়া, রাসেলস ভাইপার। এই যে গোল গোল একটা হলুদ বা একটা মানে স্যাফরন টাইপের কালার হয়, তার মধ্যে এরকম আরেক থাকে। শঙ্খচূড় কিন্তু ওই শঙ্খচূড় বলছি, চন্দ্রবোড়া কিন্তু খুব কমন সাপ। বিশেষ করে এবার এই অতিরিক্ত বৃষ্টি হওয়ার জন্য গ্রামের দিকে কিন্তু চন্দ্রবোড়া এবার খুব বেড়ে গেছে, প্রচুর চন্দ্রবোড়া বাইট হচ্ছে এবছর। ঠিক আছে, বাকি যে এটা ওয়ান অফ দ্য সি স্নেকস এগুলো। আচ্ছা, এই কতগুলো সাপ আছে, এগুলো কিন্তু নন ভেনোমাস স্নেক। তার মধ্যে একটা হচ্ছে কালনাগিনী, যদিও একে নিয়ে প্রচুর মিথ আছে, গল্প হ্যানতেন, কিন্তু দিস ইজ বেসিক্যালি নন ভেনোমাস স্নেক। ঠিক আছে, খেলে সাপ প্রচুর দেখেছো, নিজেরাও দেখেছো। লাউডগা সাপ, একটা বেতাচড়া বলে সাপ হয়, গাছে 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 থাকে মেনলি। এগুলো সব হচ্ছে নন ভেনোমাস স্নেক। ডেথ ফ্রম স্নেক বাইট কি করে হয়? কন্ট্রিবিউটরি ফ্যাক্টরস গুলো হচ্ছে ফ্যাক্টরস আইডেন্টিফাইড অ্যাজ কন্ট্রিবিউটিং টু ফ্যাটাল আউটকাম included problems with antivenom use, delayed hospital treatment resulting from prolonged visits to traditional healers, and problems with transportation. আচ্ছা, এত ডিটেলে ওরকম ভাবে করার দরকার নেই, আমরা জাস্ট ডিসকাশন করি। এক নম্বর হচ্ছে যে একটা স্নেক বাইট যখন হবে তখন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে প্যানিক না করা, যেটা বলা খুব সহজ, কিন্তু যে কোনো মানুষেরই সাপ দেখলেই প্রচন্ড ভয় লাগবে। কামড়ালে তো অলমোস্ট অনেকের এই হয়ে যায়, নার্ভাস ব্রেকডাউনই হয়ে যায়। প্রচুর মানুষ কিন্তু মারা যান আউট অফ মানে নার্ভাস শক, হয়তো এনভেনমেশন হয়নি, কিন্তু মানুষটা ভয়েই হার্ট ফেল করে মারা গেলে, এরকম প্রচুর হয়। ঠিক আছে, তো অলদো ভেরি র্যাপিড ডেথ আফটার স্নেক বাইট হ্যাজ রেয়ারলি বিন রেপোর্টেড। কামড়েছে সঙ্গে সঙ্গে 1-2 মিনিটের মধ্যে মরে গেছে, এটা খুব কম হয়। কিন্তু it is clear from studies of large series of snakebite deaths that many hours usually erupts between the bite and the death in case of elapid envenoming. Elapid মানে গোখরো কেউটে এগুলো, and several days in case of viper envenoming. Usually all the cases of death within 1 hour of snake bite were not directly due to venom bite effect, যেটা বললাম, but probably due to some associated diseases like old heart diseases. কিছু একটা ছিল, পেশেন্ট ভয় পেয়ে হার্ট ফেল করলো। আচ্ছা, ফার্স্ট এড ট্রিটমেন্ট কি?
In view of the limitations, both tourniquets and pressure immobilization method are rejected for use in India. আমরা স্নেক বাইট মানে ছোটবেলা থেকে যেটা প্রথমেই জেনে এসেছি যে প্রচন্ড ভাবে বাইট দিতে হয় বা পাম্প দিতে হয়, সেটা কিন্তু একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, কেন অ্যাকসেপ্টেবল নয়? এক নম্বর হচ্ছে তুমি টাইট করে বেঁধে ভেনকে কখনো অক্লুড করতে পারবে, সুপারফিশিয়াল ভেনগুলোকে পারবে, কিন্তু ডিপ ভেনগুলোকে কখনোই অক্লুড করতে পারবে না। কাজেই রিটার্ন তুমি ওভাবে আটকাতেই পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে ওই জোরে টাইট করে বাঁধতে গিয়ে তুমি একদম ভেনাস সুপারফিশিয়াল ভেনাস রিটার্নটাকে আটকে দিচ্ছ, যার ফলে দ্যাট উইল আলটিমেটলি লিড টু গ্যাংগ্রিন অফ দ্য লিম্ব। The first aid recommended based around the mnemonic of do it right. Right consists of কি? আর হচ্ছে reassure. This is vital. Whenever and whatever snake bites, he or she becomes panicked. This panic may lead to a cardiac attack also. If the patient gets panicked, his heart rate would rise, which in turn would speed the venom rapidly. Try to reassure the patient. Tell him that severity percent of all snake bites are from non-venomous pains. So only 50% of bites by venomous snakes actually envenom the patients. প্রচুর পেশেন্ট যারা ওঝার কাছে গিয়ে ভালো হয়ে যায়, তারা অ্যাকচুয়ালি কিভাবে ভালো হয়? প্রথম কথা, যেটা কামড়েছিল সেটা একটা নন ভেনোমাস স্নেক ছিল, সে খেয়াল করেনি বা বুঝতে পারেনি। অথবা হতে পারে যে ঝট করে মেরেছে কিন্তু বিষটা ঢালতে পারেনি, এনভায়রনমেশন হয়নি। থার্ড কি হতে পারে, সেই সাপটা তো 2-3 দিন আগেই কাউকে কামড়েছে, তার বিষস্থলিতে এমনি বিষ খুব কম ছিল বা ছিলই না, সেরকমভাবে এনভায়রনমেশন হয়। এই কেসগুলোতে ওঝা যাই করুন, তার তো পেশেন্টের একটা রিঅ্যাসুরেন্স হলো, তার জন্য পেশেন্ট বেঁচে যাবে। এটা গেল আর। এবার আই কি? ইমোবিলাইজ। ইমোবিলাইজ আমরা কিভাবে করব? বিটেন লিম্বটাকে একটা ফ্র্যাকচার লিম্বের মতো করব, মানে একটা স্প্লিন্ট দিয়ে দেবো, স্প্লিন্ট দিয়ে বেঁধে দেবো। স্প্লিন্টটা আমি মাঠে ঘাটে কি পাবো? একটা লাঠি পাঠি গাছের ডাল ভেঙে, ধরো আমাকে এখানে কামড়েছে, আমার এই জায়গাটাতে বেঁধে এটাকেও একটা রুমাল টুমাল দিয়ে বেঁধে দিয়ে এই জায়গাটাকে একটা রুমাল বেঁধে দিলাম, যাতে লিম্ব মুভ না করে, লিম্বটাকে এ করে দিলাম। আচ্ছা, নট, এটা পড়তে অসুবিধা হচ্ছে, আমার ফোনটা থেকে পড়ি। Hold the splints not to block the blood supply or apply pressure. তুমি ডালের সাথে এখান দিয়ে একটা রুমাল দিয়ে বেঁধে দিলে, এখান থেকে একটা রুমাল দিয়ে দিলে, জাস্ট বাঁধার জন্য, মানে টাইট করে ওর ভেনাস রিটার্ন কমানোর জন্য নয়। Do not apply any compression in the form of tight ligatures. They do not work and can be dangerous, particularly in case of Russell's viper bite. If the bite is on the trunk, carry the patient in supine position on a stretcher or country cot. Children can be carried on shoulder. যদি মানে ট্রাঙ্কে কোথাও কামড়ে থাকে, সেখানে বাঁধার কোনো সুযোগ নেই, সেখানে জাস্ট পেশেন্টকে ফ্ল্যাট করে শুয়ে, একটা খাটলাই করে শুয়ে, বা কোনো যদি মাচার মতো কিছু থাকে বা স্ট্রেচার টাইপের কিছু কোনোভাবে জোগাড় করা যায় কাছাকাছির মধ্যে, সেখানে ফ্ল্যাট করে শুয়ে নিয়ে যাও। আর বাচ্চা হলে জাস্ট কাঁধে করে নিয়ে চলে যাও, যাতে বেশি নড়াচড়া না করতে হয়। ঠিক আছে? এবার জিএইচ কি? ডু ইট রাইট বলা হয়েছিল। জিএইচ এ হচ্ছে গো টু হসপিটাল ইমিডিয়েটলি, কোনো সময় নষ্ট করা চলবে না। দেয়ার ইজ নো অল্টারনেটিভ। ট্র্যাডিশনাল রেমেডিজ হ্যাভ নো বেনিফিট ইন ট্রিটিং স্নেক বাইট। Most of the vital time is lost at the chamber or house of traditional healers. Refer the case to a health center or hospital where AVS is available. For rapid transport in rural areas, motorbike ambulance is ideal. এখন মোটামুটি সব হেলথ সেন্টারে কিন্তু স্নেক বাই অ্যান্টিভেনাস থাকে, এভিএস থাকে, প্রায় সমস্ত হেলথ সেন্টারে থাকে। কাজেই নিয়ে যে টাইমলি নিয়ে যেতে পারলে হি অর শি উইল গেট অ্যাডিকুয়েট ট্রিটমেন্ট। টি কি? টেল দ্য ডক্টর অফ এনি progress of new symptoms such as ptosis that manifest on the way to hospital. আচ্ছা, এবার হচ্ছে বাইট মার্ক। বাইট মার্ক নিয়ে অনেক কথা আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি, যে যদি দুটো বাইট হয়, দুটো মার্ক থাকে পাশাপাশি প্রমিনেন্ট, সেটা হচ্ছে ভেনোমাস বাইট। আর যদি অনেকগুলো এলোপাথারি ছোট ছোট বাইট মার্ক থাকে, তাহলে সেটা হচ্ছে নন ভেনোমাস বাইট। এটা বলা হতো, কিন্তু এটা কিন্তু একদম খুব স্ট্রিক্টলি নয়, কাজে এখন বাইট মার্কের উপর ওরকম ভাবে ভরসা করা হয় না।
The pattern of fang marks is, however, of no help in ascertaining the amount of venom injected. Severity of systemic poisoning and nature of poisoning, very fine bite marks of common crate snakes are almost indivisible. So, searching for bite marks in a case of common crate bite is always misleading. কমন ক্রেটের বাইটটা একদম অন্যরকম হয়, তার গল্পটা আলাদা, সেটা পরে বলছি। কাজে তুমি বাইট মার্ক দুটো পরিষ্কার দেখতে পেলে না মানেই সেটা ভেনোমাস বাইট নয়, এটা ভাবার কোনো কারণ নেই, কারণ কমন ক্রেটের বাইট কিন্তু খুব কমনলি আমাদের এখানে হয়, বা ব্যান্ডেড ক্রেটগুলো। জেনারেল সাইন্স অ্যান্ড সিমটমস কি কি, যেগুলো হিমোটক্সিক বাইট, তাদের হিমোটক্সিক বাইট, নিউরোটক্সিক বাইট, মায়োটক্সিক বাইট, এই তিনটা আমরা জানি। মায়োটক্সিক বাইটটা ইউজুয়ালি সি স্নেকগুলোর হয়, কাজে সেটা আমাদের আলোচনা করার খুব একটা দরকার নেই। আর সেই জন্যই সি স্নেক বাইট হচ্ছে সবসময় খুব ডেঞ্জারাস, কারণ তুমি সাঁতার কাটছো, তোমাকে কামড়ে দিল, তোমার মাসেল প্যারালিস হয়ে যাবে, তুমি ওখানে ডুবে যাবে। মানে ধরো কামড়ানোর মতো জায়গা মানে তুমি কিছুটা ভিতরে ঢুকেছো সমুদ্রের, হয়তো 100 মিটার মতো ভিতরে সাঁতরাতে সাঁতরাতে চলে গেছো, বা কোনো সমুদ্রের খাঁড়িতে রয়েছে যেখানে সাঁতরে মাঝখানে চলে গেছো, সেইখানে তোমাকে কামড়েছে, ইটস সো পয়জনাস যে তুমি ওইখান থেকে সাঁতরে পাড়ে আস্তে আস্তে ইউ উইল বি প্যারালাইজড, ইউ উইল ড্রাউন। ঠিক আছে, তো আমাদের মেনলি যে দুটো নিয়ে আলোচনা সেটা হচ্ছে এই হেমাটোটক্সিক বাইট আর নিউরোটক্সিক বাইটগুলো নিয়ে। এবার হেমাটোটক্সিক বাইটগুলোতে কি হবে, হিমোটক্সিক বাইটগুলোতে কি কি সাইন আমরা পাবো? সোয়েলিং অ্যান্ড লোকাল পেন হবে, টেন্ডার এনলার্জমেন্ট অফ লোকাল লিম্ফ নোডস, ব্লিডিং ফ্রম গাম অর আদার অরিফিসেস। যে সমস্ত মিউকোসাল ব্লিডিং এর যে সমস্ত সোর্সগুলো আছে সব জায়গা থেকে ব্লিডিং হতে পারে। কনজাংটাইভাল হেমারেজ হবে, বেশি মানে ওয়ার্ডে গিয়ে দেখবে পেশেন্ট একদম মানে কনজাংটাইভা ফুলে যেন বেরিয়ে আসে, লাল রক্ত জমে আছে ভিতরে, দেখলে ভয় লেগে যাবে এরকম। তার এপিস্ট্যাক্সিস হবে, গাম ব্লিডিং হবে, হেমাটেমসিস হতে পারে, হিমোপটিসিসও হতে পারে, তোমার ব্লিডিং পার ইউরেথ্রা হতে পারে, ফ্রম অ্যানাল ক্যানাল হতে পারে, সমস্ত রকম এগুলো মিউকোসাল মেমব্রেন ব্লিডিং হবে। আর কি, যদি ভমিটিং হয়, ভমিটিংও ব্লাড স্টেইন হতে পারে। অ্যাকিউট অ্যাবডোমিনাল পেন হতে পারে ডিউ টু রেট্রোপেরিটোনিয়াল ব্লিডিং অর গ্যাস্ট্রিক ব্লিডিং। ঠিক আছে, হাইপোটেনশন হয়ে যেতে পারে, কারণ ব্লিডিং এর জন্য পেশেন্ট হাইপোভ্যালেমিয়া হয়ে শক হয়ে যেতে পারে। স্কিন অ্যান্ড মিউকাস মেমব্রেনস মে শো এভিডেন্স অফ পেটিকি, পারপিউরা অ্যান্ড একাইনোসিস অ্যান্ড দ্য পাসিং অফ রেডিশ অর ডার্ক ব্রাউন ইউরিন অর নো ইউরিন আউটপুট। যদি তার মধ্যে পেশেন্টের হেমাটক্সিক বাইট থেকে নেফ্রোটক্সিক হয়ে যায়, নেফ্রোটক্সিটি হয়, তাই যদি তার এআরএফ ডেভেলপ হয়ে গিয়ে থাকে, একেআই হয়ে যায়, তাহলে ইউরিন হওয়া বন্ধই হয়ে যাবে। আচ্ছা, আর কি কি হতে পারে? রিয়ালি প্যারোটিড সোয়েলিং হতে পারে, কনজাংটাইভাল ইনিমা হতে পারে, সাবকনজাংটাইভাল হেমারেজ হতে পারে। আচ্ছা, এবার কি জেনারেল সাইন্স অ্যান্ড সিমটমস। ডিসেন্ডিং প্যারালিসিস, initially of muscles innervated by the cranial nerves, commencing with ptosis, inability to maintain upward gaze, diplopia or ophthalmoplegia. The patient complains difficulty in focusing and eyelids feel heavy. Ptosis দিয়ে শুরু হয়, ptosis হবে, তারপরে ডিপ্লোপিয়া হবে। ঠিক আছে, তারপর কি হবে? প্রোগ্রেসিভ সোয়েলিং অ্যান্ড লোকাল পেন হবে, লোকাল নেক্রোসিস অর ব্লিস্টারিং, যেখানে কামড়েছে সেখানে, এগুলো মেইনলি কোবরা থেকে হয়। প্যারালিসিস, উপর থেকে কিন্তু নিচের দিকে আস্তে আস্তে প্যারালিসিসটা নামছে। আচ্ছা, এটা আমরা নিউরোটক্সিক বাইটের কথা বলছি, এর আগে একটা হেমাটক্সিক বাইটের কথা বলেছিলাম। নিউরোটক্সিক বাইটে এই সমস্ত ফিচার্সগুলো আস্তে আস্তে ওপর দিক থেকে নিচের দিকে নামতে পারে, শুরু হবে টোসিস দিয়ে, তারপর ডিপ্লোপিয়া হবে, তারপর ডিসপেজিয়া হবে, এরকম ভাবে। সেটা পরে একটা নেমোনিক আছে বলছি সেটা। আর কি, প্রোগ্রেসিভ সোয়েলিং অ্যান্ড লোকাল পেন কোবরা বাইটের জন্য, লোকাল নেক্রোসিস আর ব্লিস্টারিং, প্যারালিসিস অফ জ অ্যান্ড টাং মে লিড টু আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন অ্যান্ড অ্যাসপিরেশন অফ পুল সিক্রিয়েশনস বিকজ অফ দ্য পেশেন্টস ইনএবিলিটি টু সোয়ালো। ফ্যারিঞ্জিয়াল পলসি হয়ে যাবে, যার জন্য যে লালাগুলো, যে সিক্রেশনগুলো মুখে জমেছে সেগুলো অ্যাসপিরেট করে যাবে পেশেন্ট। ঠিক আছে, আর কি, স্টমাক পেন সাজেস্টিং সাবমিউকোসাল হেমারেজ ইন দ্য স্টমাক। Crate bites often present in the early morning with paralysis that can be mistaken for a stroke. Early morning pain abdomen is the commonest presentation is in crate bite. Crate bite এর কথাটা একটু বলে নিই, না হলে বুঝতে অসুবিধা হবে। ক্রেটগুলো কি করে?
এদের ফনা থাকে না। কেমন? এরা কিভাবে কামড়ায়? গ্রামের দিকে বিশেষ করে অনেকে মেঝেতে শোয়, বিশেষ করে গরমকালে মেঝেতে শুয়ে আছে। এবার সাপগুলো কি করে? দে আর অ্যাট্রাক্টেড বাই দ্য সোয়েট অফ দ্য বডি, সোয়েটের গন্ধ বা তার কোনো থেকে ওরা অ্যাট্রাক্টেড হয়। বা এমনি দাওয়াত মধ্যে এসে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক, ইঁদুর ফিঁদুর ধরার জন্য চলে এসছে, তুমি মশারি না টাঙিয়ে শুয়ে আছো, ওটা কি করবে? বডির যে ওয়ার্মথ এবং যে মানে সোয়েটের যে স্মেল, এটাতে অ্যাট্রাক্টেড হয়ে তোমার বিছানার পাশে চলে এসছে। তুমি শুয়ে আছো, এবার বিছানার পাশে চলে এসছে এবং মাদুরের পাশে চলে এসছে, তুমি তো ঘুমোচ্ছ, তুমি হয়তো কোনো কারণে টাচ হলো বা ও সোয়েটের গন্ধে আকৃষ্ট হয়ে তোমার বডিতে কোনোভাবে টাচ করেছে, তুমি ঘুমের ঘরে হাতটা নেড়ে দিলে, ও তোমাকে একটা বাইট করে দিল। এবার এই বাইটটা যে খুব মানে এমনি একটা সাপ কামড়ালে ভীষণ জ্বালা করে, ব্যথা হবে ইত্যাদি হয়, এক্ষেত্রে সেটা হয় না। পেশেন্ট হয়তো ঘুম থেকে উঠবেই না, বা উঠলে তো হাতটা ঝেড়ে আবার ঘুমিয়ে পড়লো। তাতে কি হয়? এদের টিপিক্যাল ফ্যাং মার্কগুলো থাকে না, তুমি বুঝতেও পারলে না কামড়ে দিল। ভোরবেলা যখন তুমি উঠছো তখন সিমটমসগুলো দেখা যায় কি হতে পারে? অ্যাকুট অ্যাবডোমেন শুরু হয়ে যেতে পারে, পেটে ব্যথা হয়ে যেতে পারে। আর কি হয়? নিউরো প্যারালিসিস হতে পারে। এবার তুমি কোনো বাইট বুঝতে পারো নি রাত্রেবেলা, তুমি কোনো ব্যথাও অনুভব করছো না, তুমি কোনো ফ্যাং মার্ক দেখতে পাচ্ছ না, তোমার প্রচন্ড পেটে ব্যথা হচ্ছে বা ওরকম একটা কিছু নিউরো টক্সিসিটি কিছু একটা হচ্ছে, বাড়ির লোক তোমাকে নিয়ে হেলথ সেন্টারে গেল, বা বুঝতেই পারলো না পেটে ব্যথা হচ্ছে, কত হয় কেয়ার ডাক্তারের কাছে যায়, গ্রামের দিকে তো যাই না। সো এই করতে করতে যখন ইনফরমেশনটা অনেক বেড়ে গেল, যখন বেলার দিকে, তখন হয়তো বাড়াবাড়ি হলো, হেলথ সেন্টারে নিয়ে গেল, কিন্তু তখন তো বাইটের কোনো হিস্ট্রি দিচ্ছে না, যার ফলে ডাক্তার বুঝতে পারবেন না, ট্রিটমেন্ট সম্পূর্ণ অন্যদিকে চলে যাবে, পেশেন্ট উইল ডাই। এভাবে আগে প্রচুর লোক মারা যেত। ফরচুনেটলি এখন এই ব্যাপারটাতে কনসাসটেন্স অনেক বেড়েছে। এই কমন ক্রেট থেকে যে এই ধরনের বাইট হয় এবং তার থেকে যে এরকম ভাবে মিসঅ্যাপ হয়ে যেতে পারে, এই ব্যাপারটা নিয়ে ডাক্তাররাও সচেতন হয়েছেন, ট্রেনিং মডিউলগুলো এগুলো এটা বলা শুরু করেছে, যার ফলে এই জিনিসটা এখন ডিটেক্টেড হচ্ছে। আগে কিন্তু এই ধরনের পেশেন্টরা প্রচুর মারা যেত, কারণ ডিটেক্টেডই হতো না। ঠিক আছে? আরেকটা কি, মশারি টাঙিয়ে শুলেও হতে পারে। কি করে? মশারিটা খুব ভালো করে গোজনি, কোনোভাবে ঢুকে গেছে ভিতরে, বা একটা জায়গায় একটু ফাঁক ছিল সেখানে আছে, মুখটা ঢুকিয়ে রেখে দিয়েছে, ঠিক ওই রকম ভাবে একটা বাইট করে দিল। ঠিক আছে? এইভাবে হয়। এবার কি, পেন অ্যাবডোমেন তো বললাম, আর্লি মর্নিং পেন অ্যাবডোমেন ইজ দ্য কমনেস্ট প্রেজেন্টেশন ইন ক্রেট বাইট। Numbness around the lips and mouth, progressing to pooling of secretions, bulbar paralysis, and and respiratory failure. এরপর কি, hypoxia due to inadequate ventilation can cause cyanosis, altered sensorium, and coma. This is a life-threatening situation and needs urgent intervention. আর কি, paradoxical respiration as a result of intercostal muscles becoming paralyzed is a frequent sign. সব ওপর থেকে আস্তে 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 একটা করে নামছে। আমার রেসপিরেটরি ফেলিয়ার হলো, তারপরে ফোর লিম্বস কোয়াড্রিপ্যারেসিস হয়ে যেতে পারে। নিউরোপ্যারালিটিক স্নেক বাইটস present with typical symptoms within 30 minutes to 2 hours in case of cobra bite and 3 to 24 hours for crate bite. However, ptosis in crate bite have been recorded as long as 36 hours after hospitalization. এই জন্য নিয়ম হচ্ছে, যদি বাইট হয় তুমি বুঝতে না পারো যে কি বাইট কি আছে, নিয়ম হচ্ছে মিনিমাম 24 আওয়ার্স অবজারভেশনে রাখা উচিত। এবং অনেক সময় মেডিকেল কলেজগুলোতে কি করে, হাউস স্টাফরা প্রচুর পেশেন্টের লোড, ওরা দেখলো একটা ইউরিন টেস্ট করলো, কোথায় দেখে ঠিক আছে যাও বাড়ি যাও, কিছু অসুবিধা হলে বলো, বলে পাঠিয়ে দেয়। বাড়িতে এসে পেশেন্টের অনেক সময় প্রবলেম হয়ে যায়। আইডিয়ালি যেহেতু ক্রেট বাইটে সিমটমস হতে 24 আওয়ার্স অব্দি টাইম লাগতে পারে, সেহেতু অ্যাটলিস্ট 24 আওয়ার্স তোমার ওটাকে অবজারভেশনে রাখা উচিত। নিউরোপ্যারালিটিক স্নেক বাইটস পেশেন্টস প্রেজেন্ট উইথ টিপিক্যাল সিমটমস উইদিন 30 মিনিটস টু, যেটা বললাম। আচ্ছা, এবার এই ছবিগুলো দেখো, ওই প্রথমটা হচ্ছে টোসিসের, ওপর দিকটা টেনে কি করছে, দেখছে যে আইলিড গুলো তোলা যাচ্ছে কিনা। ওইটাতে দেখো চোখের পাতা ঢুলু ঢুলু হয়ে গেছে, এটাকে বলে কমন এতে গ্রামের দিকে বলে শিব নেত্র হয়ে যাওয়া। শিব ঠাকুরের যেমন কাজা খেয়ে চোখ ঢুলু ঢুলু হয়েছে, এরকম একটা লুক আছে,
ঠিক সেই রকম পেশেন্টের যেহেতু টোসিস হয়ে যায় বা সেমিটোসিস হয়ে থাকে, সে হচ্ছে ঢুলু ঢুলু চোখে, তাকে শিবনেত্র হয়ে যাওয়া বলে। এদিকটা হচ্ছে মানে এনভেনমেশনের জন্য লোকাল নেক্রোসিস, টিস্যু নেক্রোসিস হয়ে গিয়ে ওরকম একটা আলসার হয়েছে। এবার যা মোটামুটি বললাম সেটাকে এখানে সাম আপ করা হয়েছে। These symptoms can be remembered as 5Ds and 2Ps. 5Ds কি কি? Dyspnea, dysphonia, dysarthria, diplopia, dysphagia. And 2Ps হচ্ছে টোসিস আর প্যারালিসিস। নিউরোটক্সিক বাইটের এইটা হচ্ছে কার্ডিনাল সিম্পটম এন্ড সাইন। এটা তোমাকে ওরাল টেবিলে জিজ্ঞেস করতে পারে। What are 5Ds and 2Ps? But what are how will you remember the common presentations of a neurotoxic snake bite? 5Ds কি কি? ওপর থেকে ভাবো, ডিপ্লোপিয়া, ডিসফেজিয়া না, আগে পড়ো, ডিজার্ট্রিয়া, ডিসফেজিয়া, ডিসনিয়া, আরেকটা কি? ডিসফোনিয়া। ডিসফোনিয়া ডিজার্ট্রিয়াটা একসাথেই বলবে, তাহলে ডিসফোনিয়াতে কি হবে? গলার আওয়াজ চেঞ্জ হয়ে যাবে অন্যরকম। ডিজার্ট্রিয়া হচ্ছে থেমে থেমে কথা বলবে, ভেঙে ভেঙে কথা বলবে। তুমি বলছো বৃহস্পতিবার, সে এরকম ভাবে ভেঙে ভেঙে এফর্ট দিয়ে দিয়ে বলার চেষ্টা করবে, বিকজ দ্য ফোনেটিক মাসলস আর নট ওয়ার্কিং প্রপারলি। ঠিক আছে, ডিসনিয়া হবে, ডিসপেজিয়া হবে। আর 2P কি? টোসিস, প্যারালিসিস। ব্যাস, এটা মনে রাখলেই হবে। ইন এ ক্রোনোলজিক্যাল অর্ডার অফ অ্যাপিয়ারেন্স অফ সিমটমস, ফারোয়িং অফ ফোরহেড প্রথমে। এই ফারোয়িং অফ ফোরহেড যেটা, সেটা চলে যাবে, করতে পারবে না পেশেন্ট। তারপর টোসিস, দ্যাট ইজ drooping of eyelid, these occur first, followed by diplopia or double vision, then dysarthria, that is speech difficulty, then dysphonia, pitch of voice becomes less, followed by dyspnea and dysphagia. All these symptoms are related to 3rd, 4th, 6th and lower cranial nerve paralysis. Finally, paralysis of the intercostal and skeletal muscles occur in descending manner. চোখ সংক্রান্ত যেগুলো টোসিস আর এগুলো হচ্ছে সব 3rd, 4th, 6th of the টোসিস আর ডিপ্লোপিয়া গুলো, 3rd, 4th আর 6th নার্ভ যেগুলো রিলেটেড টু দাই। আর এই ডিসফোনিয়া বা ডিজার্থ্রিয়া বা ডিসফেজিয়া এগুলো হচ্ছে মেইনলি গসোভেরিঞ্জিয়াল আর ভেরাসের ব্যাপার, মানে লোয়ার ক্রেনিয়াল নার্ভগুলো। তারপরে আমার ইন্টারকস্টাল মাসলস, তারপরে বাকি প্যারালিসিস। এইভাবে ক্রোনোলজিক্যালি এটা অ্যাপিয়ার করবে। Other signs of impending respiratory failure are diminished or absent tendon reflexes and head lag. ডিপ টেন্ডন রিফ্লেক্সেস অ্যাবসেন্ট হয়ে যাবে, যেহেতু একটা লোয়ার মোটর নিউরন প্যারালাইসিসের মতো হয়ে যাচ্ছে, আর হেড ল্যাগ হবে। অ্যাডিশনাল ফিচার্স লাইক স্ট্রাইডার অ্যান্ড অ্যাটাক্সিয়া মে অলসো বি সিন। অ্যাসোসিয়েটেড হাইপারটেনশন অ্যান্ড ট্যাকিকার্ডিয়া মে বি প্রেজেন্ট ডিউ টু হাইপক্সিয়া। Bilateral dilated, poorly or non-reacting pupil is not the sign of brain death in rapid envenomation. এমনি একটা পেশেন্ট যার হেড ইনজুরি হয়েছে বা জলে ডুবে গেছে বা এরকম কিছু একটা হয়েছে, তাদের ক্ষেত্রে আমরা কি করি? চোখে আলো ফেলে দেখি লাইট রিফ্লেক্স আছে কিনা। যদি পিপিল ডাইলেটেড হয়ে গিয়ে থাকে, ডাইলেটেড অ্যান্ড ফিক্সড কিংবা সেমি ডাইলেটেড হয়ে আছে ইত্যাদি, সেগুলোকে আমরা একদম ইম্পেন্ডিং ডেথের সাইন বলে মনে করি, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। এবার কি লেট অনসেট এনভেনমেশন যদি হয়, তাতে আমরা কি কি পাবো? দ্য পেশেন্ট শুড বি কেপ্ট আন্ডার ক্লোজ অবজারভেশন ফর অ্যাটলিস্ট 24 আওয়ার্স, যেটা বললাম। মেনি স্পিসিস, পার্টিকুলারলি দ্য ক্রেট অ্যান্ড দ্য হামনোন স্পিড ভাইপার, এটা আমাদের দেশে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায় না, আর নোন ফর দ্য লেংথ অফ টাইম ইট ক্যান টেক ফর সিমটমস টু ম্যানিফেস্ট। অফেন দিস ক্যান টেক আপ টু 6 to 12 আওয়ার্স। লেট অনসেট এনভেনমেশন ইজ আ ওয়েল ডকুমেন্টেড অকারেন্স। ক্লিনিক্যাল ফিচার্স অফ আ কম্পার্টমেন্টাল সিন্ড্রোম কিছু হয়। রাসেলস ভাইপার মানে চন্দ্রবোড়ার কামড়ে এ হতে পারে, কম্পার্টমেন্টাল সিন্ড্রোম হতে পারে। কম্পার্টমেন্টাল সিন্ড্রোমে কি হবে না, লোয়ার এক্সট্রিমিটিটা মনে করো অ্যানাটমিতে যেটা পড়েছিলে, 3টে কম্পার্টমেন্ট আছে। তো এই কম্পার্টমেন্টে যে মাসেলগুলো রয়েছে সব বিভিন্ন ফাশাল কম্পার্টমেন্ট হয়ে আছে, তার মধ্যে যদি একটা স্নেক বাইট হয়, টিস্যু নেক্রোসিস হবে, ইডিমা হবে, এক্সুডেটিভ ফ্লুইডস জমবে ইত্যাদি। ওই এমনিতে একটা ক্লোজ স্পেস, সেখানে জমছে মানে একটা ট্রিমেন্ডাস প্রেশার তৈরি হয়ে যাচ্ছে সেখানে। সেই প্রেশার থেকে মাসেলস গেট ডিক্রোজড অ্যান্ড দেয়ার ইজ ডিপ আলসারেশন অফ দ্য এরিয়া। তাতে কি কি পাবো আমরা? সিভিয়ার পেন পাবো যদি প্যাসিভলি মুভ করানো হয়, প্যালার হবে,
প্যারেস্থেসিয়া হবে, পালসনেসনেস হবে, আর প্যারালিসিস অর উইকনেস অফ দ্য কম্পার্টমেন্টাল মাসলস। এবার একটা টেবিল আছে, দেখো নিচের টেবিলটা, সেটা হচ্ছে সাইনস অ্যান্ড সিমটমস অফ স্নেক বাইট। কমন যে তিনটে আমরা পাই এখানে, কোবরার মধ্যে কেউটে এবং গোখরা দুটোকেই ধরা আছে, কারণ দুটো অলমোস্ট রিলেটেড স্টাফ। একটা সূক্ষ্ম ব্যাপার হচ্ছে কোবরা থাকে কিন্তু ইউজুয়ালি মানুষের হাউস হোল্ডে, বাড়ির আশেপাশে, বাড়ির গর্তে টর্তে গোখরো বেশি থাকে, কিন্তু কেউটে একটু জঙ্গলের দিকে থাকে, মানে পাড়াতেই যে দিকগুলো একটু জঙ্গল টঙ্গল, লোকে অতটা দিক যাচ্ছে না ইত্যাদি, বাঁশঝাড় টাশঝাড়, ওই সব জায়গায় কেউটে থাকে। ঘরের মধ্যে কিন্তু ঘরের আশেপাশে কোবরা বেশি থাকে। ক্রেট যেটা বললাম, কমন ক্রেট বা ব্যান্ডেড ক্রেট, আর রাসেলস ভাইপার মানে চন্দ্রপুরা, এইগুলো আমাদের এখানে বেঙ্গলের এতে মানে সিনারিওতে এগুলো আমরা কমনলি যেগুলো পাই। লোকালি প্রোগ্রেসিভ পেন অ্যান্ড টিস্যু ড্যামেজ কোবরাতেও হবে, রাসেলস ভাইপারেও হবে, ক্রেটে হবে না, যে কারণে বোঝা যায় না। টোসিস আর নিউরোলজিক্যাল সাইন কোবরাতে হবে আর্লি, ক্রেটেও হবে আর্লি, কারণ এগুলো নিউরোটক্সিক বাইট। রাসেলস ভাইপার হচ্ছে মেনলি হেমোটক্সিক অ্যান্ড নেফ্রোটক্সিক, সেই জন্য ওতে রেয়ার, বা হলেও পরের দিকে হবে। হিমোস্ট্যাটিক অ্যাবনর্মালিটি কার হবে? যে হিমোটক্সিক বাইট, মানে রাসেলস ভাইপারে হবে। কোবরাতে মোটেই হবে না। ক্রেটের মধ্যে ব্ল্যাক ক্রেট বলে একটা আছে, তার কিছুটা হয়। রেনাল কমপ্লিকেশন এগুলোতে হবে না, রাসেলস ভাইপারে হবে, কারণ হিমোটক্সিক বাইট আলটিমেটলি লিডস টু নেফ্রোটক্সিসিটি, যদি না পেশেন্ট তার মধ্যেই মরে যায়। রেসপন্স টু নিওস্টিগমিন্ট, যেটা নিউরোটক্সিক বাইট সেটাতে রেসপন্ড করবে, বাকিগুলোতে করবে না। আর রেসপন্ড টু এএসবি প্রত্যেকটাতেই। নেক্সট কি? ডায়াগনোসিস অ্যান্ড টেস্টিং। এবার ডায়াগনোসিসের ব্যাপারটা দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমাদের ক্লিনিক্যালি কি আমরা দেবো। ক্লিনিক্যালি আমরা এতক্ষণ যা ডিসকাস করলাম মোটামুটি সেগুলোই আছে। ক্যারি আউট আ সিম্পল মেডিকেল অ্যাসেসমেন্ট ইনক্লুডিং হিস্ট্রি অ্যান্ড সিম্পল ফিজিক্যাল এক্সামিনেশন, local swelling, painful, tender and enlarged local lymph nodes, persistent bleeding from the bite wound, bleeding from gums, nose, vomit, stool or urine, level of consciousness, drooping eyelids and other signs of paralysis. এটা আমি একদম ফার্স্ট ইন্সপেকশনই এগুলো দেখতে পাবো। এরপর কি? গ্লাসগো কোমা স্কেল ক্যানট বি ইউজ টু অ্যাসেস দ্য লেভেল অফ কনসাসনেস অফ পেশেন্টস প্যারালাইজড বাই নিউরোটক্সিক ভেনোমেশন। কারণ গ্লাসগো কোমা স্কেল কি পড়েছো তোমরা? পড়নি? হ্যাঁ, ইভিএম বলা হয়, আই ওপেনিং, স্পন্টেনিয়াস আই ওপেনিং, মোটর রেসপন্স আর ভার্বাল রেসপন্স, এগুলো বিভিন্ন এতে করা হয়। এই গ্লাসগো কোমা স্কেলে যেভাবে যেগুলো করা হয় সেই টিপিক্যালি সেই জিনিসগুলোকে এখানে করা যাবে না, বিকজ ক্রেনিয়াল প্যারালিসিসের জন্য অনেক জিনিসগুলো এমনি কম্প্রোমাইজড হয়ে আছে। মনিটর দ্য পেশেন্ট ক্লোজলি অ্যান্ড রিপিট অল দ্য অ্যাবাভ এভরি 1 to 2 আওয়ারলি। যদি প্রথম দিকে ইনফ্লামেশন সেরকম না হয়, বা যদি সাইন সিমটম সেরকম ভাবে অ্যাপিয়ার না করে থাকে, তুমি পেশেন্টকে ভর্তি করে রেখে দিয়েছো, 1-2 ঘন্টা অন্তর অন্তর ক্লিনিক্যালি এই এক্সামিনেশনগুলো, বেসিক এক্সামিনেশনটা করে যেতে হবে। চেক ফর মনিটর দ্য ফলোইং, কি কি? পালস রেট, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার অ্যান্ড 20 মিনিটস হোল ব্লাড ক্লটিং টেস্ট, 20 WBCT বলে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বলছি এরপরে। 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। ইট শুড বি ডান এভরি আওয়ার ফর ফার্স্ট 3 hours and every 4 hours for remaining 24 hours. প্রথম 3 ঘন্টা আমরা ঘন্টায় ঘন্টায় করব, যদি না তার আগেই ডায়াগনোসড হয়, আর তারপরে আমরা 4 ঘন্টা অন্তর অন্তর করে যাব, মানে টোটাল 24 hours অবধি। এটাতে কি করা হয়? একটা টেস্ট টিউবের মধ্যে পেশেন্টের ব্লাড টেনে নিয়ে রেখে দেওয়া হয়, কোনো কিছু অ্যান্টিকোয়াগুলান্ট বা অন্য কিছুই দেবো না, জাস্ট ব্লাডটা নিয়ে রেখে দেবো। এইবার আমরা দেখব মাঝে মাঝে ওটাকে টিল্ট করে দেখবো যে ব্লাডটা মুভ করছে কিনা। যদি 20 ক্লট করে গেলে কি হবে? জমে যাবে, মুভ করবে না ব্লাড। যদি 20 মিনিটস অবধি আমরা দেখি যে না ব্লাডটা ক্লট করলো না, দ্যাটস পজিটিভ সাইন। তখন আমি ওটা ধরে নেব যে এটা একটা হিমোটক্সিক বাইট হয়েছে বা ইনভেনোমেশন হয়েছে। যদি তার আগে ক্লট করে যায়, তার মানে নেগেটিভ সাইন। সেক্ষেত্রে আমি 1 ঘন্টা বাদে আবার রিপিট করবো, আবার 1 ঘন্টা বাদে আবার রিপিট করবো, 3 ঘন্টা অবধি আমি ঘন্টায় ঘন্টায় রিপিট করে যাব, না হলে 24 ঘন্টা অবধি 4 ঘন্টা বাদে করে যাবো। আর যদি তার আগেই দেখা যায়, প্রথমবারই আমি দেখলাম যে 20 মিনিট হয়ে গেল ক্লট করলো না, উইল স্টার্ট দ্য ট্রিটমেন্ট উইথ অ্যান্টিভেনমস। চেক ডিস্টাল পালসেস অ্যান্ড মনিটর ইফ দেয়ার ইজ প্রেজেন্স অফ গজ সোয়েলিং। Presence of a pulse does not rule out compartment syndrome. Pain on passive movement, pallor, pulseless limb,
Hypoesthesia over the sensor nerve passing through the compartment is suggesting of compartment syndrome. পালস চলে যাওয়া মানে তো অনেক বেশি প্রেশার ডেভেলপ করা, সেটা হতে একটু সময় লাগবে। কাজে পালস আছে মানে কম্পার্টমেন্টাল সিনড্রোম নেই এটা ভেবে নেবে না। বাকি যেগুলো আমরা দেখেছি যে প্যাসিভ মুভমেন্ট হলে প্রচুর ব্যথা হচ্ছে, বা প্যারেস্থেশিয়া রয়েছে, বা একটা প্যালার রয়েছে, সেই জায়গাটা পেল হয়ে গেছে সেই এরিয়াটা, এগুলো কম্পার্টমেন্টাল সিনড্রোম বলে ধরে নিতে হবে। Severe local symptoms are defined as swelling rapidly crossing a joint or involving half the beaten limb. এই যে পুরো সার্কামফারেন্সটা এর অর্ধেকটা বেশি যদি ফোলাটা এফেক্ট করে যায়, বা পরের জয়েন্টটাকে যদি এক্সিড করে যায়, মানে এখানে কামড়েছে, আমি দেখলাম এইখান অব্দি ফোলাটা চলে এসছে, বা এখান অব্দি ফোলাটা চলে এসছে, নেক্সট জয়েন্টটাকে যদি সুপারসিড করে যায়, দ্যাটস আ পজিটিভ সাইন। বা যদি সার্কামফারেন্সের মোর দ্যান 50% যদি কভার করে যায় ডিমা, তার মানে ইটস সিগনিফিক্যান্ট। Once the tourniquet has been removed for more than 1 hour, if the swelling rapidly continues, this should be viewed as venom generated and not due to the continuing effect of the tourniquet. খুব জোরে টুর্নিকেট বেঁধে নিয়ে এসছে, বা নিয়ম মেনেই বেঁধেছে, নিয়ম মেনে কেউই বাঁধে না, সেটা খুলে দেওয়া হলো। যখনই তুমি হেলথ সেন্টারে এলে, তুমি ওখানে হাতটাকে টুর্নিকেট করে দিয়ে, স্প্লিট করে দিয়ে টুর্নিকেটগুলো খুলে দিলে, বাঁধনগুলো সব খুলে দিলে, তার 1 ঘন্টা পরেও যদি দেখা যায় যে সোয়েলিংটা স্প্রেড করছে, তার মানে বুঝতে হবে যে ওটা বাঁধার জন্য না, ওটা এনভেনমেশনই হয়েছে, তার জন্যই সোয়েলিংটা স্প্রেড করছে। Progressive local swelling is the commonest sign of envenomation. There would be local pain along with swelling, particularly in case of Russell's viper and cobra bites. Neurological signs and symptoms যেগুলো বললাম আমরা, ptosis, hoarseness of voice, then progressing to respiratory failure in both cobras and brates. In case of viper bites, যেমন hemotoxic bite of Russell's viper or Chandrabora, in addition to local pain and swelling, there would be signs of coagulopathy. Coagulopathy আমরা কি করে ডায়াগনোস করব? 20 minutes whole blood clotting test. এবার 20 মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্টটা ডিটেইলে বলা আছে, যেটা বললাম ওটাই। 2 to 3 মিলিলিটার অফ ভেনাস ব্লাড নিতে হবে। কিপ দিস ফ্রেশ ব্লাড ইন এ ড্রাই টেস্ট টিউব, লেফট আনডিস্টার্বড অ্যাট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, মানে রুম টেম্পারেচার রাখবে, তোমাকে ফ্রিজে টিজে ঢোকানোর দরকার নেই। ইফ নর্মাল ক্লটিং টাইম হচ্ছে 8 মিনিট ম্যাক্সিমাম, তুমি 20 মিনিটস অবধি দেখছো, মানে 2.5 টাইমস অবধি তুমি রেখে দেখবে। If the blood is still liquid or not clotted, this is evidence of coagulopathy and confirms that the biting species is a viper. Cobras or kraits do not cause anti-hemostatic symptoms. তুমি 8 মিনিট অবধি ব্লাডটাকে আনডিস্টার্ব রেখে দেবে, কারণ ওটা অবধি তো নর্মাল ক্লটিং টাইম, সেটুকু তোমাকে অ্যালাউ করতেই হবে। তারপরে তুমি আস্তে আস্তে টিল করে দেখবে যে জমেছে না লিকুইড আছে। 20 মিনিটস অবধি তুমি 1 মিনিট 2 মিনিট অন্তর আস্তে আস্তে করে ওটাকে টিল করে দেখবে যে cobra bite is not surely proved and first blood test is clotted. The test should be carried out every hourly for 4 times, মানে ওই 3 ঘন্টা অবধি। After that, if incoagulable blood is discovered, the 6 hourly cycles is then adopted to test for the requirement of repeated doses of ASB. In coagulopathy, there may be continuous oozing from the bite site, from the gums and old ulcers, then lead to hemoptysis and hematuria and ultimately renal failure. In Chandrabora bite, there would be ptosis also. টেস্টের ছবিটা দেয়া আছে, এই হলো তোমার ডায়াগনোসিসে হয়ে গেল। তাহলে ডায়াগনোসিসে আমরা কি কি দেখব? 1 নম্বর হচ্ছে লোকাল চেঞ্জ কি কি আছে, 2 নম্বর হচ্ছে হেমোটক্সিক বাইটে যা যা পাওয়া যায় সেটা আছে কিনা, নিউরোটক্সিক বাইটে যেটা পাওয়া যায় সেটা আছে কিনা। লোকালে আমি কি কি দেখবো? বাইট সাইডটা দেখবো, ফ্যাকমার্ক যদি দেখতে পাই ভালো, না পেলেও ক্ষতি নেই। সোয়েলিং হয়েছে কিনা, সেখানে পালস আছে কিনা, পেইন অন প্যাসিভ মুভমেন্টস হচ্ছে কিনা, প্যারেস্থেশিয়া রয়েছে কিনা, জায়গাটা ফ্যাকাশে হয়ে গেছে কিনা, প্যালার রয়েছে কিনা, এবং ওখান দিয়ে যে সেন্সারি নার্ভটা যাচ্ছে, যাওয়ার কথা, সেটার সাইটে ওই জায়গাগুলোতে প্যারেস্থেশিয়া রয়েছে কিনা। এইগুলো আমি দেখব লোকাল চেঞ্জ হিসেবে এবং কম্পার্টমেন্টাল সিনড্রোম হিসেবে। আর কি, হিমোটক্সিক বাইটের জন্য আমি দেখব যে বাইট সাইড থেকে ব্লিড করছে কিনা, চোখ থেকে ব্লিড করছে কিনা, কনজাংক্টিভাল হেমারেজ বা কনজাংক্টিভাল এডিমা, তার এপিস্ট্যাক্সিস হচ্ছে কিনা, গাম ব্লিডিং হচ্ছে কিনা, আর আরেকটু প্রোগ্রেস করলে হেমাটোমেসিস হচ্ছে কিনা, তারপরে
স্কিন ব্লিডিং কিছু, কিউটিনাস ব্লিডিং কিছু দেখতে পাচ্ছি কিনা, পেটিকি হচ্ছে কিনা, পারপুরা হচ্ছে কিনা, কোনো একাইমোসিস দেখা যাচ্ছে কিনা। আর কি হতে পারে, ভিতরে ব্লিডিং হয়ে, মিউকোজাল ব্লিডিং হয়ে পেটে ব্যথা হতে পারে, আপার জিআই কলিকি পেন হতে পারে। আরো পরে হলে তখন তোমার ব্লিডিং পিয়ার হতে পারে, হেমাচুরিয়া হতে পারে। এই হয়ে গেল আমার হেমোটক্সিক বাইটের আমি যা যা পাবো। নিউরোটক্সিক বাইটের হলে ওটা মনে রাখো 5 Ds and 2 Ps। ফার্স্ট কি অ্যাপিয়ার করবে, ফারোয়িং উইল বি গান, একদম ওপর থেকে দেখতে দেখতে নামো, ফারোয়িং উইল বি গান। নেক্সট কি হবে, টোসিস হবে। তারপর কি হবে, ডিপ্লোপিয়া, ডিসফোনিয়া, ডিজার্থ্রিয়া, ডিসফেজিয়া, ডিসনিয়া। সবশেষে আরেকটা পি মানে প্যারালাইসিস। পরপর পরপর এগুলো অ্যাপিয়ার করতে থাকে। হয়ে গেল তোমার ডায়াগনোসিস। বাকি জেনারেলি আমরা যা দিই, পালস রেট, রেসপিরেটরি রেট, বিপিটিপি, হ্যান এই সমস্ত আছে। এরকম টিপিক্যাল তুমি কিছু পেলে না, তুমি বুঝতে পারছো না এনভেনমেশন হয়েছে কিনা বা হেমোটক্সিক বাইট কিনা, তার ব্লিডিং ম্যানিফেস্টেশনস নেই, তখন তুমি 20 WBCT টেস্ট করছো। যদি পজিটিভ পেয়ে গেলে 20 মিনিট অবধি ক্লট করলো না, তার মানে ওটা একটা ভাইপার বাইট, মোস্ট প্রবলি রাসেলস ভাইপার। সেখানে তোমাকে ওইটা দিয়ে ওই লাইনে ট্রিটমেন্ট করতে হবে। আর যদি তুমি নিউরোলজিক্যাল কিছু ফিচার্স পেয়ে গেলে ভালো, যদি পেলে না, WBCT টেস্টটা নেগেটিভ, সেক্ষেত্রে তোমাকে ক্রেড বা আমাদের এই কমন কোবরার বাইট ধরে ট্রিটমেন্ট করতে হবে। এবার আমরা চলে যাব ম্যানেজমেন্টে। হবে বাইটটা একটু ম্যানেজমেন্টটা খানিকটা পড়ে নেওয়া যাক। জেনারেল ম্যানেজমেন্ট অফ স্নেক বাইটটা আছে, আর হচ্ছে ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনস। অন্তত জেনারেল এটা আমরা পড়ে নিই, তারপর ম্যানেজমেন্ট অফ কমপ্লিকেশনসটা পরের দিন করা যাবে। ফলোইং জেনারেল প্রিন্সিপলস আর টু বি ফলোড। কি কি? অ্যাডমিট অল কেসেস উইথ হিস্ট্রি অফ বাইটস। কামড়েছে কি কামড়ায়নি, ইঁদুর কামড়েছে, ছুঁচোয় কামড়েছে, জলের মধ্যে বোঝা যায়নি, পুকুরে নেমেছিল, মাগুর মাছ কামড়েছে কিনা বোঝা যাচ্ছে না, ডোন্ট টেক এনি চান্সেস। মাঝে মাঝেই কাগজে দেখবে এরকম, এই কয়েকদিন আগে বাঁকুড়াতে একটা ভীষণ ঝামেলা হয়েছে। একটা স্কুলের বাচ্চাকে নিয়ে এসেছিল, সেখান থেকে ওপিডিতে মেডিকেল অফিসার দেখে বলেছেন কিছু হয়নি, বাড়ি নিয়ে যাও। ঠিক আছে, বাড়ি গিয়ে মারা গেছে 5-6 ঘন্টা বাড়ি। সেই নিয়ে প্রচন্ড ঝামেলা হয়েছে, ভাঙচুর হয়েছে, এ হয়েছে। এখন সে ডাক্তার সাসপেন্ড হয়ে গেছে, তাদের তার এগেইনস্টে তদন্ত চলছে, অনেক কিছু চলছে। কিচ্ছু না, সিম্পলি অ্যাডমিট দ্য পেশেন্ট। 24 ঘন্টা তোমাকে অবজারভেশন রাখতেই হবে। Admit all cases, snake or unknown. All patients will be kept under observation for a minimum of 24 hours. Deal with any life-threatening symptoms on presentation, that is airway, breathing and circulation. ABC আমরা যেরকম CPR এ যেটা করি সেই জিনিসগুলো দেখতে হবে যদি লাইফ-থ্রেটনিং কিছু নিয়েই প্রেজেন্ট করে। Closely observe for any signs of local or systemic envenomation, যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। In 50% of known venomous snake bite, there may not be any envenomation called dry bite, যেটা তখন বললাম। হয় বিষ ঢালতে পারেনি, নয় বিষ ছিল না, হয় আগের কামড়ে ছিল, অথবা আদৌ ভেনামাস স্নেকই ছিল, নন ভেনামাস স্নেক ছিল। If there are no indications for administration of AVS, continue the general treatment or plain drip for 24 hours. Following local treatments are contraindicated. এটা একদম মাথায় রাখো, এটা ডাক্তার হিসেবে নয়, অ্যাজ এ হিউম্যান বিং এটা জেনে রাখো প্রত্যেকে। ওয়াশিং করা চলবে না। সবাই প্রচুর জল দিয়ে সাবান দিয়ে প্রচুর ধোয়াধুয়ি করে, কেন করবো না? ওই করতে গিয়ে আমি জায়গাটাকে মেসেজ করছি, আমি বিষটাকে আরো ছড়িয়ে যেতে দিচ্ছি। এই সময় তুমি যদি চিন্তা করো একটা রেবিড ডগের বাইটের কথা, সেখানে কিন্তু ঠিক উল্টো। ওখানে রানিং ওয়াটারে অন্তত 10 মিনিট তোমাকে ধুতে হবে, সাবান জল দিয়ে রানিং ওয়াটারে অন্তত 10 মিনিট ধুতে হবে, যাতে উপরে লালার সাথে যেটুকু ভাইরাস আছে সেটাও যাতে ধুয়ে বের করে দেওয়া যায়। 90% অফ রেবিস ভাইরাস ক্যান বি ওয়াশড অফ যদি তুমি 10 মিনিট খুব রানিং ওয়াটারে ভালোভাবে ধো। এখানে ঠিক তার উল্টো, এখানে ধোয়া চলবে না। 2 নম্বর কি, অ্যান্টিসেপটিক্স। অ্যান্টিসেপটিক্স দিলে কি হবে, লোকাল যে নেক্রোসিসটা করার অ্যান্টিসেপটিকের জন্য আরো বেড়ে যাবে। ইনসিশন খুব কমনলি করা হয়, কেটে দেওয়া হয়, যে বিষটাকে বার করে দেওয়া হলো, তুমি মিউটিলেশন করছো, আরো বেশি হবে, আরো ঘা হবে, আরো বেশি টিস্যু নেক্রোসিস হবে। সাকশন খুব কমনলি করা হয়, সিনেমায় দেখেছো নায়িকা মুখ লাগিয়ে বিষ চেপে বার করে দিচ্ছে, কখনো না। কেন?
যে টানছে তার মুখে যদি থাকে ঘা থাকে, থাকতেই পারে, সবসময় আমাদের মুখে কারো না কারো কিছু না কিছু ঘা থাকে, একটা সালসার থাকে, এটা ওটা, তার নিজের এনভায়রনমেন্ট হয়ে যাবে ওই করতে গিয়ে, ঠিক আছে। আর ওভাবে বার করাও যায় না, সবচেয়ে বড় কথা। আর কি, ওঝালা যেটা দেয় বিষ পাথর দেয়, একটা পোড়া এর মতো, ঝামা পাথরের মতো, পিউমি স্টোনের মতো, সেটা দিয়ে দেয়, যে সেটা ইমবাইব করে বার করে নেবে। হয়তো একটু টেনে নিতেও পারে, কিন্তু তা দিয়ে অত একটা এক্সটেন্সিভ এনভায়রনমেন্টকে কোনোদিন নিউট্রালাইজ করা সম্ভব নয়। আর কি, ইলেকট্রোথেরাপি আর ক্রায়োথেরাপি, এ সমস্ত অনেক কায়দা আছে বাজারে, অনেক হাতুড়েরা অনেক কিছু করে। বেসিক্যালি অল উইল মিউটিলেট দ্য এরিয়া, আর কিছু লাভ কিছু করবে না। ভেনম স্টোর, ওই যেটা বললাম, ওই বিষ পাথর দিয়ে যেটা দিয়ে ওঝাড়া করে, এইগুলো করা চলবে না। এই 6টা জিনিস মনে রাখবে। ওয়াশিং করা চলবে না, অ্যান্টিসেপ্টিক লাগানো চলবে না, ইনসিশন, সাকশন, ক্রায়োথেরাপি, ভিডিওথেরাপি, ভেনমস, এগুলো করা চলবে না। আরো কি আছে ইম্পর্টেন্ট ডোন্টস? ডোন্ট অ্যাটেম্প্ট টু কিল অর ক্যাচ দ্য স্নেক অ্যাট দ্য, as this may be dangerous and not essential for management. এইটা খুব কমন একটা প্রবলেম। যখন হেলথ সেন্টারে কাজ করবে, আমি বর্তমানে একটা হসপিটালে তখন ছিলাম, যখন আমি প্রথম ক্যারিয়ার শুরু করেছি, একটা ছেলে কামড়েছে, তাকে নিয়ে এসছে, হাঁড়িতে করে সে সাপটাকে ধরে নিয়ে চলে এসছে মুখে ঢাকা দিয়ে। তুমি কিরকম ভয়ঙ্কর সেটা জেনো, কোনোভাবে যদি সাপটা বেরিয়ে আসতে পারে, কি অবস্থা হবে হসপিটালে, কতখানি মানে উজবুক হলে লোকে এটা করতে পারে। নিয়ে এসে এবং সেটা এনে ইমার্জেন্সি টেবিলের উপর নামাচ্ছে, সাপটা নিয়ে এসেছি দেখাবো বলে। এগুলো করে লোকে। অনেকে যেটা করে মেরে নিয়ে আসে, সেটা তো তবু একদিকে ভালো, কিন্তু মেরে নিয়ে এসে পুরোপুরি মনে নিয়ে এমন হতে পারে সে আবার কামড়াতে পারে। অন্য দিক দিয়ে ভাবলে সাপ মারা উচিত নয়, সেই হিসেবেও অন্যদিকে দেখতে গেলে। সবচেয়ে বড় কথা যেটা বলা হয়েছে, যে আইডেন্টিফাইং দ্য স্নেক ইজ নট অ্যাট অল নেসেসারি, কারণ স্পেসিফিক সাপের বিষ দিয়ে এভিএস করা হয় না। এভিএস হচ্ছে সবসময় মাল্টিপল ভেনম দিয়ে করা হয়। আমাদের এখানে কমন যে স্নেকগুলো, তাদের প্রত্যেকের বিষের অ্যান্টিভেনম নিয়ে একটা পার্সেন্টেজ দিয়ে ওটা করা হচ্ছে। আমাদের এখানে কমন বলতে কোবরা, ক্রেট, রাসাস ভাইপার, এই তিনটেরই ভেনমের অ্যান্টিভেনম একটা পার্টিকুলার পার্সেন্টেজ তৈরি করে আমাদের এভিএস গুলো তৈরি করা হচ্ছে। কাজে যে সাপই কামড়ে থাক কমন গুলো, তার প্রত্যেকটাতেই কাজ হবে এটাতে। তুমি কি সাপে কামড়েছে আইডেন্টিফাই করা ইজ নট অ্যাট অল নেসেসারি। দিস ইজ আ ভেরি বেসিক মিস্টেক। Do not wash wound and interfere with the bite wound, যেটা বললাম। Incision, suction, rubbing, tattooing, vigorous cleaning, massage, application of heats or chemicals, cryotherapy, cautery, কোনোটাই করা চলবে না, as this may introduce infection, increase the flow of venom into the system by stimulating lymphatic system, and increase absorption of the venom and increase local bleeding. Do not apply or inject anti-snake venom locally. এইটা অনেকে করে, আগেও করতে দেখতাম করা হয়। এটার আইডিয়াটা কি না, কিছু আছে, যেমন ধরো অ্যান্টি রেবিস যেটা ইমিউনোগ্লোবুলিন দেওয়া হয়, সেটা নিয়মই হচ্ছে সেটা 50% তোমাকে মানে হাতে ইনজেক্ট করা হয়, বাকি 50% উডের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। সেই আইডিয়া থেকে এখানেও করে দেয়, একদমই করা উচিত নয়। আমি নিজে একটা কেস হতে দেখেছি, যেখানে আমি যাওয়ার আগেই আরএমও করে দিয়েছিল, একদম পুরো জায়গাটা এরকম স্লাফ আউট করে গেল। অ্যান্টিস্নেক ভেনম তো একটা ভীষণ কড়া জিনিস, তাই না? সেই জিনিসটাকে তুমি যদি এমনি দাও নর্মাল টিস্যুতে কি হবে, টক্সিক তো এমনি নেক্রোসিস হয়ে যাবে। এরকম একটা ভুল ধারণা আছে অনেকের, আগে ফরচুনেটলি এখন আর অতটা নেই, ডিউ টু ব্যাড ট্রেনিং এই জিনিসগুলো হয়। ওটাকে যে ওরকম ভাবে দেওয়ার কোনো মানেই হয় না, সেটা কনসেপ্টটা ছিল না। আর আইএম তো দেওয়াও হয় না, এভিএস সবসময় তোমাকে ড্রিপে দিতে হবে। তুমি অত করা জিনিস এমনিভাবে দেবে মানি তো তার থেকে নেক্রোসিস হবে, টিস্যু নেক্রোসিস হবে। কাজে লোকাল ইনজেকশন চলবে না। ডু নট টাই টুর্নিকেটস, অ্যাজ দিস মে ইনক্রিজ দ্য রিস্ক অফ ইস্কিমিয়া অ্যান্ড গ্যাংগ্রিনাস লিম্ফস। ইনক্রিজ রিস্ক অফ এম্বোলিজম ইজ ইফ ইউজড ইন ভাইপার বাইট। তুমি বেঁধে রেখে দিলে পরে যখনই সেটা খুলবে, বেঁধে রেখে দিলে মানে সেখানে ব্লাড ক্লট তৈরি হয়ে রইলো, পরে যখনই খুলবে সেই ক্লটগুলো গিয়ে এম্বোলিজম করে দিতে পারে ওখানে গিয়ে। কাজই করা চলবে না। Cutting the bite site in a victim with incoagulable blood increases the risk of severe bleeding. ইলেকট্রোথেরাপি, ক্রায়োথেরাপি চলবে না। পেশেন্ট অ্যাসেসমেন্ট নিয়ে অনেক কথা হলো, নতুন করে যাচ্ছি না এগুলোর মধ্যে। আচ্ছা, ম্যানেজমেন্ট অফ পেন। স্নেক বাইট ক্যান অফেন কজ সিভিয়ার পেন অ্যাট দ্য বাইট সাইট, প্রচন্ড ব্যথা হয়।
This can be treated with analgesics such as paracetamol only. যদি শুধু প্যারাসিটামল না কমে তুমি নন স্টেরয়েডাল যেগুলো আছে ট্রামাডল জাতীয় কিছু দিতে পারো। অ্যাসপিরিন শুড নট বি ইউজড ডিউ টু ইটস অ্যাডভার্স ইম্প্যাক্ট অন কোয়াগুলেশন। Do not use non-steroidal anti-inflammatory drugs NSAIDs as they can cause bleeding. This can be particularly dangerous in a patient already having coagulopathy. বিশেষ করে অ্যাসপিরিন দেওয়া চলবে না, কারণ ওটা ব্লিডিং আরো বাড়াবে। Mild opiates such as tramadol 50 mg can be used orally for relief of severe pain. In cases of severe pain at a tertiary center, tramadol can be given IV. In scorpion bite, there would be much pain but almost no swelling. Scorpion bite আমরা এখন আলোচনা করছি না, যখন করব তখন নিয়ে চিন্তা করা যাবে। হ্যান্ডলিং টুনিকেট বেঁধে নিয়ে এসছে টাইট করে প্রচন্ড, কি করবে? নেভার রিমুভ টুনিকেট ইন দ্য ইমার্জেন্সি রুম। কেন? বিফোর রিমুভাল অফ দ্য টুনিকেট, টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ পালস ডিস্টাল টু দ্য টুনিকেট। যেখানে বাধা আছে তার ডিস্টালি পালস আছে কিনা আগে দেখো। Care must be taken when removing tight tourniquets. Sudden removal can lead to massive surge of venom leading to neurological paralysis. কিছুটা ঢুকে গেছে টুনিকেট বাঁধা সত্ত্বেও, বাকি অনেকটা হয়তো লোকালি জমে আছে। তুমি যেই খুলে দিলে পুরো জিনিসটা তো হুশ করে চলে এলো সিস্টেমে, হুশ করে রাতারাতি নিউরো প্যারালাইসিস হয়ে যাবে। Hypotension due to vasodilation, etc. Be prepared to handle the complications such as sudden respiratory distress or hypotension. এই জন্য ইমার্জেন্সিতে খোলা চলবে না, ওয়ার্ডে নিয়ে গিয়ে খুলতে হবে, যাতে সাডেন রেসপিরেটরি ডিস্ট্রেস হলে ফেলিয়ার হলে সেটাকে দেন অ্যান্ড দেয়ার ম্যানেজ করা যায়, যেটা তুমি ইমার্জেন্সিতে অত ভালো করতে পারবে না। আর যদি সাডেন ভ্যাসোডাইলেটেশন হয়ে যায় তখন যাতে হাইপোটেনশনটাকে ডিল করতে পারো। Procoagulant enzymes will cause clotting in distal blood. In addition, the effect of the venom in causing vasodilatation preserves the danger of massive hypertension when the tourniquet is released. ভেনামগুলোর যে একটা ডিরেক্ট ভেসোডাইলেটরি এফেক্ট আছে, তার জন্যই সাডেন হাইপোটেনশনটা হয়ে যায়। এই দুটো জিনিস, এই রেসপিরেটরি ফেলিয়ার আর এই সাডেন হাইপোটেনশন, এই দুটোকে যাতে ডিল করা যায় সেই জন্য টুর্নিকেট ইমার্জেন্সিতে খোলা নিয়ম নয়। পেশেন্টকে ওয়ার্ডে নিয়ে গিয়ে যেখানে তোমার ম্যানেজমেন্টের ব্যবস্থা সেখানে গিয়ে করতে হবে। ম্যানেজমেন্ট অফ সোয়েলিং কি? Persistent moderate swelling of the limb after viper bite can be successfully managed by repeated magnesium sulfate compress in the layers of wet bandage, changed 2 to 3 times in a day for 5 to 7 days. ম্যাগ সালফ কমপ্লেক্স কিভাবে দেওয়া হয় দেখেছো কোনোদিন? সেটা ফার্মাকোলজিতে পড়ানো হয়নি। যে জায়গাটাতে হয়ে আছে সোয়েলিংটা আছে, ব্যান্ডেজ দিয়ে জড়ানো হয়। একটা লেয়ার ব্যান্ডেজ দেওয়া হলো, তারপর ম্যাগনেসিয়াম সালফেট পাউডার দিয়ে দেওয়া হলো, আবার একটা পাক দেওয়া হলো, আবার ম্যাগনেসিয়াম সালফেট দেওয়া হলো। এইভাবে কয়েকটা লেয়ার অফ ম্যাগ সালফ পাউডার দেওয়া হতে হয় ইন বিটুইন দ্য লেয়ার্স অফ দ্য গজ, দিয়ে বেঁধে রাখা হলো। এটা কি করবে? টিস্যু ফ্লুইডটাকে টানবে, টেনে আস্তে আস্তে ইডিমাটাকে কমাবে। সেই জন্য এটাকে চেঞ্জ করতে হবে কখন? দিনে 3 বার করে ফর 5 to 7 days, যতদিন না লিম্বের ইডিমাটা কমে যাচ্ছে। দিনে 3 বার মানে 8 ঘন্টা অন্তর অন্তর এটা তোমাকে চেঞ্জ করতে হবে। এই গেল আমার ব্যথার ট্রিটমেন্ট। টুর্নিকেট নিয়ে কি করব? সোয়েলিং এর ট্রিটমেন্ট। এটা আমার জেনারেলি গেল। এইবার আমি চলে আসছি অ্যান্টি স্নেক ভেনম ট্রিটমেন্টে, যেটা আমার মেন ব্যাপার। নিচে ছবিটা আগে একবার দেখে নাও। all including children must get 10 vials of AVS প্রথমেই, ঠিক আছে? each vial of AVS to be dissolved in 10 ml of distilled water and added to an infusion medium such as normal saline. That is 10 vials of AVS dissolved in 100 ml of distilled water and added to 400 ml of normal saline. Running fluid amount to be reduced in children. এক একটা ভায়ালকে 10 ml গুলছি, দেবো আমি কটা? 10 ভায়াল, মানে টোটাল হলো 100। এই 100 ml আমাকে গুলতে হবে একটা নর্মাল স্যালাইনে।
এবার 500 ml নর্মাল স্যালাইন নেবো, তো আরো 100 তো আমি গুনতে পারবো না, আমাকে 100 ml নর্মাল স্যালাইন ওর থেকে বার করে ফেলে দিতে হবে, দিয়ে ওর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। এইটাকে আমি এবার রান করব। চিলড্রেনের ক্ষেত্রে কি হবে, এভিএস এর পরিমাণটা একই থাকবে, 10 ভাইলই থাকবে, কিন্তু টোটাল ফ্লুইডটাকে আমি কমিয়ে দেবো, যেহেতু অতটা ফ্লুইড দিলে ওর অসুবিধা হতে পারে। কতটা ফ্লুইড দেবো সেটা তার বডি ওয়েট এবং তার এজের উপর নির্ভর করবে, সেটা এই মুহূর্তে জানার দরকার নেই। কি রেটে দেবো, কিভাবে দেবো? দ্য ভলিউম অফ ইনফিউশন ইজ রিডিউসড অ্যাকর্ডিং টু দ্য বডি সাইজ অ্যান্ড স্টেট অফ হাইড্রেশন অফ দ্য পেশেন্ট। ইন অলিগিউরিক পেশেন্টস restrict fluids and use infusion pump to give full dose of ASB over 30 minutes. যদি পেশেন্ট অলিগিউরিক হয়, তাকে তো আমার দুম করে 500 ml ফ্লুইড দিলে এমনি একটু হয়ে যাবে, একটু ওভারলোড হয়ে যাবে, সেই জন্য ইনফিউশন পাম্প দিয়ে দেবো, আস্তে আস্তে দেবো। প্রেগনেন্ট উমেন আর treated in exactly the same way as other victims. The same dosage of ASB is given. Refer the victim to a gynecologist for assessment of the impact on the fetus. মানে কি হলো, দুটো ইম্পর্টেন্ট কথার মধ্যে থেকে বেরিয়ে এলো। এক নম্বর হচ্ছে চিলড্রেন হলেও তাকে আমি 10 ভাইলসই দেবো, কিন্তু ভলিউমটা কমিয়ে দেবো, ভলিউম মার্কার কমাবো অলিগিউরিক পেশেন্টের বা হার্ট ফেলিয়ার পেশেন্টকে। প্রেগনেন্ট ফিমেলকে তাকেও আমি 10 ভাইলই দেবো, তাকে আমি ফ্লুইড রেস্ট্রিক্ট করবো না, যেমন আর 5 জনকে যেমন দিই তাকেও সেরকমই দেবো। তার ব্যাপারে আমি এক্সট্রা কি করবো, আমি আবার গাইনোকোলজিস্টকে রেফার করবো যে এই ভেনামের জন্য ফিটাসের ওপর কোনো টেরাটোজেনিক এফেক্ট করতে পারে কিনা সেটা দেখার জন্য, আর কিছু না। কিন্তু অ্যামাউন্ট অফ ফ্লুইড, অ্যামাউন্ট অফ এভিএস সেম থাকবে। Children also are given exactly the same dose of ASB as adults, as they inject the same amount of venom into the children and adult. আমি তো ভেনমটাকে করছি, নিউট্রালাইজ করছি। সে তোমাকে কামড়ালে যতটা বিষ ঢালবে, একটা ছোট বাচ্চাকে সে একই পরিমাণ বিষ ঢালবে, কাজে আমার সেম অ্যামাউন্ট অফ এভিএস লাগবে। সিম্পল যুক্তি। লিকুইড অর reconstituted ASB is diluted in 5 to 10 ml per kg of body weight of normal saline. However, reduce amount of fluid in running bottle to 200 ml to avoid fluid overload in children. বড়দের আমি 500 ml দিচ্ছিলাম, এখানে আমি 200 ml ফ্লুইড দিলাম, মানে টোটাল 300 ml হলো। ASB dosage in victims requiring life-saving surgery. Rarely patient may develop intracranial bleeding for which a life-saving surgery is required. In such ones, before surgery, coagulation must be restored to avoid catastrophic bleeding, and the initial dose of ASB up to 30 vials can be administered. মানে তাকে লাইফ সেভিং সার্জারি হলো, সেটা করার আগে তার কোয়াগুলোপ্যাথি আছে কিনা দেখে সেটাকে কারেক্ট করতে হবে এবং তাকে অ্যাডিকুয়েট এভিএস দিয়ে তবেই খুলতে হবে। না হলে সে অলরেডি একটা ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজ নিয়ে বসে আছে, তাকে আমি খুলছি ব্লাডটাকে করার জন্য, কিন্তু আমি যদি কোয়াগুলোপ্যাথি ট্রিট না করে খুলি, এনভেনামেশন নিউট্রালাইজ না করে খুলি, ব্লিডিং হতেই থাকবে, সেটা আরো বরং বেড়ে যাবে। Criteria for administration of AVS. AVS should be used with evidence of systemic inflammation or severe progressive local swelling. Systemic inflammation এর সাইন আমি কি কি? নিউরোটক্সিক বাইট হলে তো আমি ক্লিনিক্যালি দেখে পেয়ে গেছি, হেমোটক্সিক বাইট হলে আমি 20 মিনিট WCT টেস্ট দেখে করেছি। আর কি, যদি প্রোগ্রেসিভ লোকাল, সিভিয়ার প্রোগ্রেসিভ লোকাল সোয়েলিং হতে থাকে, ওই যে বললাম 1 ঘন্টার পরেও যদি সোয়েলিং প্রোগ্রেস করতে থাকে, আমি ধরে নেবো এটা ইনফ্লামেশনের জন্য হয়েছে, সেক্ষেত্রে আমি ওইসব টেস্টের রেজাল্টের জন্য অপেক্ষাই করবো না। এসেনশিয়ালি সিস্টেমিক ইনফ্লামেশন will be evident from the 20 WBCT or signs of spontaneous bleeding in the viper bite or by visual recognition of neurological impairment such as ptosis, যেটা বললাম। Evidence of coagulopathy detected by 20 WBCT test or visible spontaneous abnormal bleeding from these sites. Evidence of neurotoxicity বলেছি, এবার আমি ডোসেজ আর অ্যাডমিনিস্ট্রেশনে চলে আসি। নিউরোটক্সিক বাইট অর অ্যান্টি-হেমোস্ট্যাটিক বাইট দুটোতেই হচ্ছে 10 ভায়ালস দিয়ে শুরু। Initial dose is 10 vials for both adults and children, as AVS is targeted for neutralizing the venom. Snakes inject the same amount of venom in adults and children. First of all, keep in hand 1 ampoule of injection adrenaline, very important. Give 0.25 ml of injection adrenaline subcutaneously as pre-medication and keep 0.5 ml aside already ready. আমি নিজেই দেখেছি, আমি যখন পিজিটি ছিলাম তখন ইকুইন অ্যান্টিভেনম দেওয়া হতো বেশি,
এখন যেগুলো দেয়া হয় এগুলোর মধ্যে এগুলো আরো অনেক রিফাইন্ড। তখন হর্স সিরাম থেকে যেগুলো তৈরি করা হতো সেগুলোতে অ্যানাফাইলাক্সিস হওয়ার চান্স অনেক বেশি থাকতো। আমাদের নিজে, আমি যখন ফার্স্ট ইয়ার পিজিটি ছিলাম, একটা পেশেন্টকে দিতে গিয়ে অ্যানাফাইলাক্সিস হয়ে গেছিল। উই ম্যানেজ দ্যাট ভেরি ফাস্ট, কিন্তু না করা গেলে পেশেন্ট মারাও যেতে পারত। হয়, খুব কমনলি হয়। সেই জন্য নিয়ম হচ্ছে প্রথমেই শুরু করার আগে তোমাকে একটা অ্যাড্রিনালাইন হাতে রাখতে হবে। তুমি প্রথমেই 0.25 ml ইনজেকশন অ্যাড্রিনালাইন সাবকিউটেনিয়াসলি দিয়ে দিলে, আর 0.5 তুমি হাতের কাছে রাখলে। কেন? অল এএসবি টু বি অ্যাডমিনিস্টার্ড ওভার 1 hour অফ কনস্ট্যান্ট স্পিড। ওই যে তুমি 500 ml নিয়েছো সেটাকে তুমি 1 ঘন্টায় দিয়ে দেবে। অ্যাড 10 vials of Indian polyvalent anti-snake venom serum to the running bottle, 200 ml in case of children, on earliest sign of envenomation. তখন একটু দেরি করবে। Open the fluid in jet and try to infuse 10 vials AVS in first hour. Closely observe for any adverse reaction to AVS, if any, treat accordingly. Pregnant women are treated in exactly the same way as the victims. এটা আমরা অলরেডি ডিসকাস করলাম। এবার ASB should be administered over 1 hour. There is no benefit in administered each dose over longer period. 1 ঘন্টার চেয়ে বেশি আস্তে আস্তে দিয়ে কোনো লাভ নেই। To prevent volume overload, undiluted ASB can be administered in oliguric or anuric patients. একদম অ্যানুরিক হয়ে গেছে সেই পেশেন্টকে আমি 300 ml দেওয়া আমার পক্ষে একটা টাফ হয়ে যাবে। আমি সেখানে ওই যে 10 মানে 10 × 10 মানে 100 ml যেটা হয়েছে আনডাইলুটেড, সেটাকেও দিয়ে দিতে পারি অলিগুরিক বা অ্যানুরিক পেশেন্টের ক্ষেত্রে। The patient should be closely monitored by treating doctor for 2 hours, then by nursing staff or other paramedical staff. Should never be given by the IM route, যেটা তখন বলছিলাম। IM কখনো দেওয়া যাবে না because of poor bioavailability by this route. Also, do not inject the ASB locally at the bite site, since it is not effective. It is extremely painful and may increase the intercompartmental pressure. Take all aseptic measures, precautions before starting ASB to patient. এবার signs of recovery কি কি? If an adequate dose of AVS has been administered, the following responses may be severe. This is খুব very important. আমি যেটা দিলাম সেটা এফেক্টিভ হচ্ছে কিনা আমি কি করে বুঝবো? না হলে আমাকে আরো দিতে হবে। Spontaneous systemic bleeding such as gum bleeding usually stops within 15 to 30 minutes. ABS তুমি 1 ঘন্টা দিয়ে দিলে তার আধ ঘন্টার মধ্যে স্পন্টেনিয়াস ব্লিডিংটা বন্ধ হয়ে গেল কিনা। ব্লাড কোয়াগুলোপ্যাথি ইজ ইউজুয়ালি রেস্টোরড ইন 6 hours। 6 ঘন্টার পর 20 WBCT যে টেস্টটা ছিল সেটা নরমালের মধ্যে চলে আসবে, যে 20 মিনিটের মধ্যে ক্লট হয়ে যাচ্ছে। পোস্ট সাইন্যাপটিক নিউরোটক্সিক envenomation such as cobra may begin to improve as early as 30 minutes after AVS but can take several hours. মানে আধ ঘন্টার মধ্যে তোমার স্পন্টেনিয়াস ব্লিডিংও বন্ধ হয়ে যাবে হেমোটক্সিক বাইটের ক্ষেত্রে, আর নিউরোটক্সিক বাইটের ক্ষেত্রে যে সমস্ত সাইনগুলো আমরা পাই টোসিস ফোসিস এগুলো ইমপ্রুভ করতে শুরু করবে। Presynaptic neurotoxic envenomation of crate bite usually takes a considerable time to improve. এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা পেয়ে গেলে, কোবরা হলে পোস্ট সাইন্যাপটিক নিউরোটক্সিসিটি হয়, ক্রেট হলে প্রিসাইন্যাপটিক হয়। এটা কিন্তু পরে যখন মানে পোস্ট গ্রাজুয়েটের জন্য যখন নিট পরীক্ষা দেবে পিজি নিটে, তখন এই সমস্ত কোশ্চেন আসে। তখন কোনটাতে প্রিসাইন্যাপটিক হচ্ছে কোনটা পোস্ট সাইন্যাপটিক হচ্ছে, খুঁটিনাটি বিষয়। In shock patient, blood pressure may increase after 30 minutes. Repeat dose of AVS কখন রিপিট করব? In viper bites, once the initial dose has been administered over 1 hour, no further AVS is given for 6 hours. If there is no active abnormal bleeding, 20 WBCT test every 6 hours দেখা হবে will determine if additional AVS is required. This reflects the period the liver requires restoring clotting factors. If clotting defect is present, there will be active abnormal bleeding after 1 hour of first dose. Then repeat second dose of 10 vials immediately. আমি দিয়ে দিয়েছি 1 ঘন্টায়, আধ ঘন্টার মধ্যে ব্লিডিং বন্ধ হয়ে গেছে। আমি 6 ঘন্টা ওয়েট করব ফ্রেশ কিছু দেওয়ার আগে। কেন না এই 6 ঘন্টা লিভারে লাগবে ফ্রেশ ক্লটিং ফ্যাক্টর তৈরি করার জন্য। কিন্তু আমি দেখলাম 1 ঘন্টা বাদে দেখলাম যে স্পন্টেনিয়াস ব্লিডিংটা আবার শুরু হয়ে গেছে, আমি ইমিডিয়েটলি আবার 10 vials AVS দেবো। আমি 6 ঘন্টা অবধি ওয়েট করবো না। ইন ভাইপার বাইটস ম্যাক্সিমাম 30 vials of AVS may be needed.
30 ভাইলস দেওয়ার পরেও যদি ইমপ্রুভ না করে তাহলে ধরেন মানে আমাকে ফার্দার ট্রিটমেন্টে যেতে হবে। ফার্দার ট্রিটমেন্টগুলো কি সেটাতে আমরা পরে আসছি। মনিটরিং আমরা কি কি করব? পালস রেট, রেসপিরেটরি রেট, ব্লাড প্রেশার এভরি আওয়ার, ব্লাড ইউরিয়া, ক্রিয়েটিনিন অ্যান্ড WBC কাউন্ট, পটাশিয়াম লেভেল ইফ ফেসিলিটি ইজ অ্যাভেলেবল। কেন? রিনাল ফেলিওর হচ্ছে কিনা অ্যাসেস করার জন্য। এটা হচ্ছে ইন ভাইপার বাইট, রাসেস ভাইপার। ইউরিন আউটপুট অ্যান্ড ইউরিন ফর RBCs ইন ভাইপার বাইট, নেফ্রোটক্সিসিটি ডেভেলপ করছে কিনা। ভমিটিং, ডায়রিয়া, অ্যাবনর্মাল ব্লিডিং। এক্সটেন্ট অফ লোকাল সোয়েলিং অ্যান্ড নেক্রোসিস, কম্পার্টমেন্টাল সিন্ড্রোম বাড়ছে কিনা দেখার জন্য। 20 WBCT of referral hospital after 6 hours of second dose of 10 vials। এগুলো আমাকে মনিটর করতে হবে। এটা গেল আমার জেনারেল ম্যানেজমেন্টের কথা। এর পরের দিন হচ্ছে আমরা ম্যানেজমেন্ট অফ নিউরোটক্সিসিটি, নেফ্রোটক্সিসিটি আর ওগুলো পরের দিন আলোচনা করবো, ওগুলো আলাদা করে দেখার ব্যাপার আছে। তাহলে মেইন ব্যাপারটা কি তাহলে এভিএস এর? তুমি 10 ভায়ালস দেবে শুরুতেই, বাচ্চাদেরও তাই দেবে, প্রেগনেন্ট মাদারকেও তাই দেবে। ফ্লুইড কতটা দেবে? প্রত্যেকটা ভায়ালকে আমি 10 ml ফ্লুইডে গুলবো, টোটাল হলো 100 ml। সেটা প্রেগনেন্ট বা অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে একটা 500 বটল থেকে 100 ফেলে দিয়ে 400 রাখবো, সেই 400-র মধ্যেই 100 গুলবো, গিলে মোট 500 করে দিয়ে সেটা আমি দেবো। কতক্ষণে দেবো? ওভার 1 আওয়ার। বাচ্চার ক্ষেত্রে কি হবে? এভিএসটা ওই 10 ml 10 ভাইল ইন্টু 10 ml মানে 100 ml থাকবে, টোটালটাকে গুলবো আমি 200 ml, মানে টোটাল 300 ml। যদি অলিগুরিক পেশেন্ট হয় বা হার্ট ফেলিয়ার পেশেন্ট হয় আমি আরো কম ফ্লুইডে দেবো, প্রয়োজন হলে আমি আনডাইলুটেড দেবো, মানে আমি ওই শুধু 100 ml এভিএস টুকুই দেবো, কোনো কিছুতে ওটাকে চার্জ করবো না। কিন্তু দেবো আমি 1 ঘন্টাতে, 1 ঘন্টার বেশি টানবো না, কারণ তাতে বাড়তি কোনো লাভ নেই। আমি IM দেবো না, কারণ কি? বায়োঅ্যাভেলেবিলিটি ভালো হবে না, এক্সট্রিম পেন হবে, কম্পার্টমেন্টাল সিনড্রোম বাড়িয়ে দেবে। হলো? আর কি? 1 ঘন্টা দিয়ে দিলাম। দেওয়ার আগে কি করব ভুললে চলবে না, শুরুতেই আমি 0.25 ml ইনজেকশন অ্যাড্রিনালিন দেবো, আর 0.5 ml রেখে দেবো, যদি অ্যানাফাইলেক্সিস হয় তখন যাতে আবার দিতে পারি। 0.25 আমি দিচ্ছি অ্যাজ প্রিকশন, কিন্তু যদি আমি সাইন দেখি কিছু হওয়ার সঙ্গে সঙ্গে যাতে দিতে পারি, তার জন্য 0.5 ml আমি একদম টেনে সিরিঞ্জে টেনে রেখে দেবো। ঠিক আছে? 1 ঘন্টা দিয়ে দিলাম, দিয়ে আমি এবার পেশেন্টকে মনিটর করবো। এই জিনিসগুলো আমি মনিটর করতে থাকবো। ব্লিডিং, স্পন্টেনিয়াস ব্লিডিং 0.5 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা। নিউরোটক্সিসিটির যে সিমটমস গুলো, টোসিস ইত্যাদি 0.5 ঘন্টার মধ্যে ইমপ্রুভ করার কথা, একটু বেশি টাইমও নিতে পারে। যদি দেখি ইমপ্রুভ করলো, আমি 6 ঘন্টা ওয়েট করব, কোয়াগুলেশন ফ্যাক্টর যাতে সিনথেসাইজ করতে পারে, তারপর কোয়াগুলোপ্যাথি নর্মাল হয়ে যাবে। যদি আমি দেখি যে না 1 ঘন্টা পর আবার ব্লিডিং শুরু হয়ে যাচ্ছে, বা সাইন্সগুলো নিউরোটক্সিক সাইনগুলো আবার রিঅ্যাপিয়ার করছে বা আর ইমপ্রুভ করছে না, আই রিপিট দ্য ডোজ। 10 ভাইলস আমি আবার দেবো, প্রয়োজন হলে আরো 10 ভাইলস দিতে পারি, আবার 1 ঘন্টা বাদে বাইরে। 30 ভাইলসের বেশি আমি দেবো না, তখন আমাকে ফার্দার ট্রিটমেন্টে যেতে হবে। ফার্দার ট্রিটমেন্ট কি? সেগুলো হচ্ছে কমপ্লিকেশনগুলো, যেগুলো আমরা পরের দিনে করবো। 30 ভাইল দিয়ে নিউরোটক্সিসিটি ইমপ্রুভ করলো না, আমাকে নিউরোটক্সিক পেশেন্টের স্পেসিফিক ট্রিটমেন্টে যেতে হবে। হিমোটক্সিসিটি ইমপ্রুভ করলো না, হিমোটক্সিসিটি স্পেসিফিক ইমপ্রুভ করলো। নেফ্রোটক্সিসিটি যদি ডেভেলপ করে, আমাকে প্লেন অ্যান্ড সিম্পল AKI এর যা ট্রিটমেন্ট, অ্যাকিউট কিডনি ইনজুরি, সেটাই করতে হবে। অ্যাকিউট কিডনি ইনজুরি ডিউ টু হোয়াট এভার কজ, পোস্ট ডায়রিয়াল, কোনো একটা ওষুধের জন্য বা কোনো একটা ক্রাশ সিনড্রোমের জন্য, যে কোনো কারণে অ্যাকিউট কিডনি ইনজুরির একই ট্রিটমেন্ট, একই প্রোটোকল, দ্যাট প্রোটোকল হ্যাজ টু বি এন্টার্ড ইনটু। সেটা করবো আমি 30 ভাইল দিয়ে দেওয়ার পরে, যদি পেশেন্ট। এই অবধি আজকে আমরা জেনারেল ম্যানেজমেন্টটা জেনে রাখলাম। এটা পিডিএফটা ডাউনলোড করে দেও, তোমরা নেট থেকে এমনি নিজেরাও করে নিতে পারো। ও তারিখকে বলো, তারিখ পাঠিয়ে দেয়, তারিখকে তো আমি পুরোটাই পাঠিয়েছি, ওর কাছ থেকেও নিয়ে নিতে পারো যদি নিজেদের ডাউনলোড করতে অসুবিধা হয়। এইটুকু পড়ে রেখো, যেটা আজকে করলাম, ভেরি সিম্পল, জাস্ট দেখে নেওয়া।